মান্নার বিরুদ্ধে কথা বলার মতো বা দাঁড়ানোর মতো কেউ ছিল বলে আমার জানা নেই। যখন মান্না ইজ স্ট্রং এনাফ, মানে তার কোনো অপোজিশন নাই এই ক্যাটাগরি বলা চলে। আর আমি প্রায় চলে যাওয়ার পথে, তখন ছিল মোগল-ই আজম, ওই ছবিটা আমি করেছিলাম। আমি ছিলাম সম্রাট আকবর আর সেলিম ছিল মান্না। মান্না এমন একটা পপুলারিটির এমন একটা পর্যায়ে চলে গেছে যেটাকে অতিক্রম করা আমি জানি না কেউ করতে পেরেছে কি না এখন পর্যন্ত। হয়তো তার কাছাকাছি যেতে পারে অথবা অতিক্রমও করতে পারে। সাকিব আর একজন আছে। মান্না থাকলে পরে সাকিবের জন্য এতটা উপরে উঠাওটা ওর বোধহয় একটু কষ্ট করছিল। আসসালামু আলাইকুম। মান্না এমন একটা পপুলারিটির এমন একটা পর্যায়ে চলে গেছে যেটাকে অতিক্রম করা আমি জানি না কেউ করতে পেরেছে কি না এখন পর্যন্ত। হয়তো তার কাছাকাছি যেতে পারে অথবা অতিক্রমও করতে পারে। সাকিব আর একজন আছে। কিন্তু মান্নার আমার কাছে কেন যেন মনে হয় যে সাকিব মান্না থাকলে পরে সাকিবের জন্য এতটা উপরে উঠাওটা বোধহয় একটু কষ্ট করছিল। কারণ তখন মান্না ইজ মান্না। মান্নার তুলনা করার জন্যে তখন চলচ্চিত্র জগতে তো কেউই ছিলই না। বাইরের কোনো নায়ক কেউ তার তার ছবিতে তার সাথে চ্যালেঞ্জ করে ছবিতে অভিনয় করা বা তার টাকা পয়সার দিক দিয়ে তার আশেপাশে যাওয়ার মতো কোনো আর্টিস্ট তখন মান্নার ছিল না। এবং মান্নার সবচেয়ে অনেকে তার নিয়ে আলোচনাও করেন, আমিও দু এক সময় আলোচনা করি, যে মান্না তার নিজস্ব ল্যাঙ্গুয়েজটা, নিজস্ব বাংলা ভাষাটা, যেমন আমাদের বাংলা ভাষাটা একই ভাষা, কিন্তু তারপরে আমরা এবং কলকাতার লোকরা কিন্তু একটু একটু ভিন্ন ধরনের জায়গায় ভীষণ ভিন্ন ধরনের কথা বলি। আমরা নোয়াখালীর কথাই যদি বলি তাহলেও একটু ভিন্ন হয়ে যায়। আমরা চিটাগাং একটু ভিন্ন হয়ে যায়, নদীর এপার আর ওপারেও একটু ভিন্ন হয়ে যায়। ঠিক তেমনিভাবে মান্না এসেছে টাঙ্গাইল থেকে। ময়মনসিংহের একটা রেশ, টাঙ্গাইলের কথা যারা বলে, আমি টাঙ্গাইল গিয়েছি, ওদের একটা টাঙ্গাইলের নিজস্ব একটা রেশ আছে, যেটা বরিশালের ভাষায় আছে। আমার দেশ বরিশাল, আমার গ্রাম বরিশাল, কিন্তু আমি বরিশালের ভাষায় কথা বলতে পারি না। বরিশালের ওই টানেই আমি কথা বলতে পারি না, বললে বোঝা যায় যে এটা বরিশালের ভাষা হয়নি, এটা ঢং করছে অথবা টিটকারি মারছে, এরকম হয়। কিন্তু মান্না তার এই কিসের ভাষা, টাঙ্গাইলের যে ভাষাটা সে সারা জীবন বলেছে, সেই ভাষাতেই কিন্তু সে বেশিরভাগ টাইম এই ছবিতে অভিনয় করেছে। এটা তাকে এই ভাষারটাকে এই ধরনের ব্যবহার দুই একজনের কাছে হয়তো আলাপ আলোচনার ব্যাপার হতে পারে, যে আমাদের ভাষাটাকে একেবারে শুদ্ধ ভাষাটাকে সে একেবারে ভাষার মধ্যে নিয়ে চলে গেল, তার এই এলাকা ভিত্তিক ভাষার মধ্যে নিয়ে চলে গেল। এটা নিয়ে হয়তো দু একজন সমালোচনা করতে পারে, কিন্তু আমি এটা নিয়ে সমালোচনা করব না। আমি শুধু এইটুকু বলবো যে সে যে ভাষাটাকে নিয়ে কথা বলেছে, সেই ভাষাটাকে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী সে পপুলার করে ফেলেছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ মান্না। সে এই যে ঢঙে অভিনয় করেছে, এই ঢংটাও সম্পূর্ণ ভিন্ন ছিল। আমরা যেভাবে অভিনয় করতাম বা আমাদের সময়কালীন যারা অভিনয় করতো, মান্না কিন্তু তার থেকে একটু ভিন্ন ধরনের অভিনয় করতো। কিছু কিছু সময় চড়া, কিছু কিছু সময় লাউড, মানে তার অভিনয়ের ধরনটাও ভিন্ন ছিল। যে এই যে তার ভিন্নতা, এবং এই ভিন্নতা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগতের সমস্ত দর্শকরে তার এতখানি কবজায় নিয়ে আসা, সমস্ত দর্শক, বাংলাদেশে এমন কোনো দর্শক ছিল না যে মান্নার বিরুদ্ধে কথা বলার মতো বা দাঁড়ানোর মতো কেউ ছিল বলে আমার জানা নেই। আমাদের সময় তো তবু দুই একজন আমার পক্ষে বলতো, দুই একজন রাজ্জাকের পক্ষে বলতো, বা দুই একজন আলমগীরের পক্ষে বলতো। কিন্তু মান্না যখন ছিল, মান্না ওয়াজ অনলি মান্না। মান্নার এগেনস্টে কোনো কথা বলার কোনো কেউই ছিল না। যেটা ইদানিংকালে দেখা যায় সাকিবের ব্যাপারে, যে সাকিবের কাছাকাছি পৌঁছার মতো বাংলাদেশে কেউই তারাকে আর আনপ্যারালাল করে বসে রেখেছে 5-6 বছর পর্যন্ত, 7-8 বছর হবে, একদম গড গিফটেড।
এদের সাথে কেউ আলাপও করা যায় না, পরিচয় মানে অভিনয়ে যে সে ভালো করেছে মন্দ করেছে এর কোনো ব্যাপার নেই। তা দে হ্যাভ মেড অল দ্য অডিয়েন্স মেড ফর দেম, যেটা আমরা ইন্ডিয়াতে দেখি রজনীকান্তকে দেখেছি। এখন এই যে একটা নতুন পার্টি করেছে একটা লোক, তার নাম হচ্ছে থালাপতি বিজয়, নতুন 1 মাস হলো নতুন পার্টি ওপেন করেছে। সেই নতুন পার্টি ওপেন করতে গিয়ে তার সেকেন্ড পার্টির মিটিংয়ে 49 জন লোক মানুষের চাপে পড়ে পায়ের নিচে চাপ খেয়ে মারা গেছে। তার মানে কত লক্ষ লোক এসেছে সেখানে। তো থালাপতি বিজয় ওখানে কেন গেছে? আমি তার অভিনয় দেখেছি, তার মারামারিও দেখেছি, সব কিছু দেখেছি। আর এখন তো মারামারি বেশিরভাগই করে টেকনিক্যালি, মেশিনেই করে। আমাদের সময়ের মতো আমরা তো বোকা ছিলাম বা আমরা জানতাম না, তখন টেকনিক্যালি ডেভেলপ ছিল না। মান্না পর্যন্ত কিন্তু মান্নাও বেশি অনেক সময় যা কিছু মারামারি 2-1টা যা কিছু করেছে তাই কিছু ভালোই করেছে, কিন্তু তারপরে বহুদিন পরে মান্নার সাথে আমি আরেকটা ছবি করেছি, যখন মান্না ইজ স্ট্রং এনাফ, মানে তার কোনো অপোজিশন নাই এই ক্যাটাগরি বলা চলে। আর আমি প্রায় চলে যাওয়ার পথে, তখন ছিল মোগল-ই আজম, ওই ছবিটা আমি করেছিলাম। আমি ছিলাম সম্রাট আকবর আর সেলিম ছিল মান্না। আমার স্বল্প পরিসরে আসলে সবাইকে নিয়ে আলোচনা করা তো সম্ভবপর নয়, যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে সেগুলোই আমি আলোচনা করেছি। এবং এখানে অনেকের ভুল ত্রুটিও আমার থাকতে পারে। আমার বিশ্বাস যে আপনারা সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অনেকে প্রশ্ন করেন যে আপনি আজকালকার আর ছবি করেন না কেন? আমার তো আপনারা নিজেরা বোঝেন যে আই এম রানিং অলমোস্ট 80, তো আমার পক্ষে তো ছবিতে অভিনয় করা এখন আর সম্ভবপর নয়। সম্ভবপর নয় বলে ছবির সাথে সম্পর্কটা তার ছাড়তে পারি না। কিন্তু আমার ছেলেকে আমি পড়াশোনা করিয়েছিলাম ছবির দিকে খুব বেশিটা। আমি জানতাম যে ছবির ভবিষ্যৎটা খুব একটা ভালো না, তো সেই কারণের জন্য হয়তো আমি তাকে ছবির দিকে খুব বেশি একটা টানিনি। কিন্তু মানুষের কপালে যেটা লেখা থাকে আর কি, ওকে সব জিনিস করার পরেও ওকে ছোট্ট একটা ক্যামেরা কিনে দিয়েছিলাম আমি 30,000 টাকা দিয়ে, নর্মাল ক্যামেরা, ছবি তোলার। সেইগুলো দিয়ে ছোট ছবি, মানে 1 মিনিট 1.5 মিনিটের কী ছবি বানিয়ে আমাকে একদিন দেখালো। দেখলাম যে আই বিকাম স্টান্ট, যে সে সুন্দর একটা ছবি বানিয়েছে। আর্টিস্টকে আমার বাসার কাজের লোক, আর একটা হচ্ছে ড্রাইভার। আমি বুঝে উঠতে পারলাম না যে যাকে আমি শুটিংয়ে নিয়ে যাইনি, আমার ওয়াইফ তার জন্য অনেক সময় রাগ করেছে যে আমার ছেলেটা মাশাআল্লাহ দেখতে সুন্দর, যে একটা ছবিতে নিয়ে দেখা বলে না, আমি আমার ছেলেকে কাউকে দেখতে দেবো না। মানে এমনি হয়তো বলেছি, আমি ছবিতে আমার ছেলেকে কখনো শুটিংয়েই নিয়ে যাইনি, শুটিং দেখাতেও নিয়ে যাইনি কখনো কোনো সময়। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ওই ছোট ছবিটা দেখার পরে আমি বললাম যে তুমি ছবি করো। অ্যান্ড দেন হি স্টার্টেড মেকিং ফিল্ম। এবং ফিল্ম করতে গিয়ে সে প্রথম 3টা ছবি করলো, 3টা ছবির একটা আমি বুঝিনি। যেমন আমি আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করে রাখতে চাই, তার একটা ছবির নাম হচ্ছে টাইগারস ইলিউশন। আমি সাইকোলজিতে পাশ করেছিলাম, আমি ইলিউশন বুঝি, টাইগার ইলিউশন আমি বুঝি না। আমাকে 3বার বুঝিয়েছে তার ছবি, আমি বুঝিনি। তারপরে সেই ছবি কানাডায় গিয়ে অ্যাওয়ার্ড পেয়ে আসছে, শর্ট ফিল্ম আসছে। তারপরে আমি বললাম তাহলে তুমি একটা ফুল লেংথ ফিচার ফিল্ম করো। তো ওরা আর একটা ভাই ছিল, দুজনে মিলে একটা ফুল লেংথ ফিচার ফিল্ম করলো। যখন করি তখন এই গোমরা মুখে বসে থাকে একদিকে, এটা ছবি হলো না, এটা কি বানাচ্ছি, এটা আমার নাম দিও না।